হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আজকে আমি যে ড্রামাটি এক্সপ্লেইন করব, ড্রামাটি এর আগে আমি আবারও এক্সপ্লেইন করেছিলাম। তবে ১-২ টা পার্ট দেওয়ার পর এই ড্রামাটি ব্লক হয়ে গিয়েছিল। তাই আর আপলোড করা হয়নি। আজ ভাবলাম আবারও এই ড্রামাটি এক্সপ্লেইন করব। কারণ ড্রামাটি আমার কাছে অনেক ভালো লাগে। তাই আবারও এক্সপ্লেইন করে দিলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতেই আমরা জাহ্নবীকে দেখতে পাই, যে কিনা একজন অ্যাক্টর ছিল। সে তার অ্যাক্টিংয়ে অনেক মনোযোগী। অন্যদিকে আমরা ডক্টর জুনকে দেখতে পাই, যে কিনা তার কাজে আরও বেশি মনোযোগী। এদিকে আমরা দুজনের ফ্যামিলিকে দেখতে পাই। তারা তাদের বিয়ের কথা বলার জন্য একত্রিত হয়। তবে তাদেরকে ছাড়াই তারা তাদের বিয়ের কথা ফাইনাল করে দেয়, কারণ তারা দুইজন থেকে একজনও আসতে পারছিল না। এখানে আমরা জাহ্নবীকে দেখতে পাই, যে কিনা তার শুটিংয়ে বিজি ছিল, তাই সে ওই কাজে যেতে পারেনি। এদিকে আমরা জুনকেও দেখতে পাই, সেও তার কাজেই বিজি ছিল, তাই সেও যেতে পারেনি। তারপর আমরা জাহ্নবীকে দেখতে পাই, যে কিনা তার কো অ্যাক্টরের সাথে কথা বলে যাচ্ছিল। জাহ্নবীর কো অ্যাক্টর তাকে জিজ্ঞাসা করে এই ড্রামাটি কি আমাদের ভালোভাবে যাবে। তখনই তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গাড়ি অ্যাক্সিডেন্টের পর তাদেরকে হসপিটালে ভর্তি করানো হয়। এখানে জাহ্নবীর অবস্থা খুবই খারাপ ছিল। জাহ্নবী ডক্টর জুনের চোখ দেখেই তার প্রেমে পড়ে যায়। সে তার দিকে তাকিয়ে থাকে। মনে মনে ভাবে, এই প্রথম আমি কোনো ছেলেকে দেখে ক্রাশ খেলাম। তারপর আমরা জাহ্নবীকে দেখতে পাই। জাহ্নবীর কিছু টেস্ট করানো হয়। তাকে টেস্ট করার পর রেখে দেওয়া হয় রেস্টরুমে। তারপর তার যে ম্যানেজার ছিল, তারা ডক্টরকে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে জাহ্নবীর। তখন তাকে একটি স্পেশাল কেবিনের কথা বলা হয়। তখন ডক্টর জুন তাকে না করে দেয়। তারপর ডক্টর জুনের সাথে থাকা ছোট একটি ডক্টর, যে কিনা তাদেরকে একটি স্পেশাল বেড দিয়েই দেয়। তারপর আমরা ডক্টর জুনকে দেখতে পাই, যে কিনা তার রিপোর্টগুলো চেক করছিল। তখন তার জুনিয়র ডক্টর এসে জিজ্ঞাসা করে, তুমি তো কোনো রিপোর্ট এতবার দেখো না, তাহলে এই রিপোর্ট এতবার কেন দেখছো? তখন সে বলে যে ও আমার ফিয়ন্সে হয়। সে বলে, আমি মনে করেছিলাম তুমি তার উপর ক্রাশ খেয়েছো। তারপর আমরা জুনকে দেখতে পাই, সে জাহ্নবীকে দেখতে যায়। তখন তাদের অনিচ্ছা সত্ত্বেও তাদের মধ্যে কিস হয়ে যায়। আর জাহ্নবী তো তার চোখ দেখে তার প্রেমেই পড়ে গিয়েছিল। তা তো আমরা আগেই আপনাকে বলেছি। অন্যদিকে আমরা ওই কো অ্যাক্টরকে দেখতে পাই। অন্যদিকে এই কো অ্যাক্টরকে দেখানো হয়, যে কিনা টিভি দেখছিল। তখনই দেখতে পাই তাদের নিউজটা অনেক ভাইরাল হয়েছে। সকালবেলায় জাহ্নবীর জ্ঞান ফিরে আসে। তার ম্যানেজার তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সুস্থ আছো? তখন সে বলে, হ্যাঁ ভালোই আছি। তখন তার নজর পড়ে একটি মাস্কের দিকে। আর রাতের ঘটনাটি তার মনে পড়ে যায়। সে কাউকে প্রথমবার কিস করেছিল। তখন এটা সে তার ম্যানেজারকে জানায়। ম্যানেজার বলে, তুমি কি পাগল? কি উল্টাপাল্টা কথা বলছো? হয়তো তুমি উল্টাপাল্টা কিছু স্বপ্নে দেখেছো। তখন তার ম্যানেজারের মনে পড়ে যায় ডক্টর তো তার রুমে এসেছিল। হয়তো ডক্টর এইসব করেছে। তারপর সে ডক্টর ইউয়ানকে সন্দেহ করে ডিরেক্টরের কাছে নিয়ে যায়। তাকে গিয়ে বলে যে আপনার ডক্টর এমনটা করেছে। এদিকে আমরা ডক্টর জুনকে দেখতে পাই, যে কিনা জাহ্নবীর চেক আপ করানোর জন্য তার কাছে আসে। তখন তার কাল রাতের কথা মনে পড়ে যায়। সে মনে করে হয়তো সে তার উপর ক্রাশ খেয়ে বসে আছে। তবে এখানে ডক্টর জুন নর্মাল আচরণ করে তার সাথে। তাকে বলে, আপনি হয়তো কাল মেডিসিন উল্টাপাল্টা খেয়েছেন, তাই আপনার এমনটা হয়েছে। এছাড়া তো আর কিছুই হতে পারে না। একথা বলে সে এখান থেকে চলে যায়। তখনই আমরা দেখতে পাই ডিরেক্টরের কাছে যখন সে তার কথাগুলো বলে। ডিরেক্টর তখন বলে, আমি খুব ভালো করেই জানি ও একটু দুষ্টু টাইপের ছেলে, তবে এইসব কাজ সে কখনোই করবে না। তখন ম্যানেজার তাকে জোর দিতে শুরু করলে ডক্টর বলে, আচ্ছা বিষয়টা আমি একটু দেখছি। সিসি ক্যামেরা না গাতলে আমি কোনো কিছুই বুঝতে পারবো না। তারপর ডিরেক্টর তাকে মারতে শুরু করে। কিছুক্ষণ পর আমরা ম্যানেজারকে দেখতে পাই, যে কিনা জাহ্নবীর রুমে যায়। জাহ্নবী তার উপর বালিশ জুড়ে মারে আর বলে, এতক্ষণ কোথায় ছিলে? এতক্ষণ তো ওই ছেলেটি আমার রুমে চলে এসেছিল। ওই ডক্টরটি আমার রুমে এসে আবার আমাকে ডিস্টার্ব করেছে। তখন সে বলে, হোয়াট? তার মানে ওই ডক্টর নয় যাকে আমি পানিশমেন্ট দিয়ে এলাম? তারপর সে তার কাছে মাফ চাওয়ার জন্য চলে যায়। বাহিরে বের হয়ে সে তো ইভানের সাথে ধাক্কা খেয়ে যায়। ইভান তাকে দেখে উল্টো দিকে দৌড়াতে শুরু করে। তারপর সে তার পিছে পিছে যায় আর তার কাছে ক্ষমা চায়।
ইভান তখন বলে, কি সরি বললে তো হবে না? সরি বললে কি সব কিছু সমাধান হয়ে যায়? তুমি আমার মান সম্মান নিয়ে খেলেছ, তাই চলো ডিরেক্টরের কাছে সব সত্য কথা বলার জন্য। তারপর সে ইভানের মুখে পেপার স্প্রে মেরে দেয়, যার কারণে তার মুখের অবস্থা এমনটা হয়ে যায়। অন্যদিকে আমরা জাহ্নবীকে দেখতে পাই। তার মা তাকে কল করে জিজ্ঞাসা করে, তোমার এত বড় একটি অ্যাক্সিডেন্ট হলো, তুমি আমাকে কিছুই কেন জানালে না? তখন সে বলে, মা আমি সুস্থ আছি, তাই তোমাকে কিছুই বলিনি। তখন তার মা তাকে জুনের কথা বলে, তোমার এই হসপিটালে জন নামের একজন ডক্টর আছে, সে অনেক ভালো ডক্টর, তোমার অনেক ভালো ট্রিটমেন্ট করবে। তখন সে জিজ্ঞাসা করে, জুনকে? তখন তার মা বলে, তোমার শর্ট টাইম মেমোরি লস হয়েছে, জুনকে তুমি চিনতে পারছো না? জুন হচ্ছে তোমার ফিয়ন্সে। তখন তো সে একদম হতভম্ব হয়ে যায়। তারপর দেখতে শুরু করে তাকে কোন ডক্টর ট্রিটমেন্ট করছে। তখন সে জানতে পারে তার চিকিৎসা অন্য কোনো ডক্টর নয়, ডক্টর জুনই করছে। তাই সে বুঝতে পারে ডক্টর জুন কেন তার কাছ থেকে নিজের ফেস লুকিয়ে বেড়াচ্ছে। তাই মনে মনে ভাবে তার কাছ থেকে বদলা নিবে। যখনই বাহিরে বের হয়ে যাবে তখনই ডক্টর জুন তার কাছে চলে আসে তার চেক আপ করানোর জন্য। যখন সে চেক আপ করাতে যাবে তখনই তার মুখ থেকে মাস্ক সরানোর জন্য রেডি হয়ে যায়, কিন্তু মাস্কটি সরাতে পারে না। তারপরও সে হার মানে না। হসপিটাল থেকে বের হয়ে লুকিয়ে লুকিয়ে তার রুমে চলে যায়। তখন ডক্টর জুন তার কাপড় পরিবর্তন করছিল। নার্স এসে তাকে ডাকতে শুরু করে। ডক্টর জুন তাড়াতাড়ি তার শার্টটি পরে নেয়। তারপর সে জাহ্নবীকে আড়ালে লুকিয়ে ফেলে। না হয় জাহ্নবীকে যদি কেউ দেখতে পারে তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যেতে পারে। কিছুক্ষণ পর আমরা জাহ্নবীকে দেখতে পাই। সে তো তার উপর ফিদা হয়ে বসেছিল। এদিকে জাহ্নবীর কোয়েক্টর তাদের ম্যানেজারের সাথে কথা বলছিল। তার ম্যানেজার তাকে বলে, আপনার আর জাহ্নবীর পিকচার একদম ভাইরাল হয়েছে। জাহ্নবীর ফ্যান ফলোয়ার আপনারও হতে পারে যদি আপনি ওনার সাথে কাজ করেন, অথবা যদি রিলেশনে জড়ান তাহলে অনেক ভালো হবে। ওই কোয়েক্টরটি রাজি না হলে তার ম্যানেজার তাকে বোঝায়, তুমি একটি কোম্পানির জন্য কাজ করো, কোম্পানি তোমাকে যা বলবে তোমাকে তাই করতে হবে, তুমি চাইলেই কিছু করতে পারবে না। তখন সে চিন্তার পর্যায়ে কিভাবে সবকিছু সমাধান দিবে, কারণ ম্যানেজার তো উল্টাপাল্টা কথা বলছিল। অন্যদিকে আমরা জুনকে দেখতে পাই। জুন যখন বাসায় আসে তখন সে তার বাসায় তার বড় ভাইকে দেখতে পায়। তার বড় ভাই বলে, আমি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি, ঠিকঠাকভাবে হাঁটতে চড়তে পারি না। তুমি যদি আমাদের বিজনেসটা না সামলাও তাহলে কিভাবে হবে? তোমার পছন্দ ছিল ডক্টর হওয়া, আমি তোমাকে কখনো বাধা দেইনি। তবে তোমার বিয়েটা তোমাকে করতেই হবে, কারণ তোমার মা মরার আগে তোমার বিয়েটা ঠিক করে গিয়েছিল। বিয়ের জন্য প্লিজ তুমি না করো না। এঙ্গেজমেন্টে তো আসোনি, বিয়েতে না আসলে তো বিয়েই হবে না। আর বিয়ে না হলে অনেক বড় প্রবলেম দেখা দিতে পারে। তাছাড়াও মেয়েটি অ্যাক্সিডেন্ট করে তোমার হসপিটালে আছে, তার দেখাশোনা করার জন্য তোমাকে আমি দায়িত্ব দিয়ে গেলাম। অন্যদিকে আমরা জাহ্নবীকে দেখতে পাই। সে তার মন নামের ওই বান্ধবীটিকে ডেকে নিয়ে আসে, যে কিনা তার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সব কিছুই ছিল। সে তাকে বলে, এই ডক্টরের কাছ থেকে আমি প্রতিশোধ নিতে চাই। তখন সে বলে, কেন? তখন সে সব কিছু খুলে বলে, তার মা আর ডক্টরের মা তাদের বিয়ে ঠিক করে রেখেছিল তারা যখন ছোট ছিল, তাদের এঙ্গেজমেন্টও হয়েছে। তবে ডক্টর তাকে চিনে না, সেও ডক্টরকে চেনে না। আর ডক্টরের কাছ থেকে সে এখন বদলা নিতে চায়। সে তার রূপের জাদুতে ডক্টরকে ফাঁসাবে। তারপর ডক্টরের সাথে কিছুদিন রিলেশন ব্রেকআপ করে তাকে ছেড়ে চলে যাবে। এইসব কথা শুনে তার বান্ধবী তাকে সাবধান করে, এইসব একদমই করা যাবে না। তারপর সে অনেকক্ষণ কান্নাকাটি করে তার বান্ধবীকে রাজি করিয়ে দেয় এই কাজের জন্য। তখন সেও তার কাজে রাজি হয়ে যায়। এখানে দুইজন অনেক আনন্দিত ছিল। তখন সে বলে, 3 দিন সময় দাও, 3 দিনের মধ্যেই ওকে আমি আমার পায়ের নিচে এনে রাখবো। আর যদি এটা না করতে পারি তাহলে আমার নামও জাহ্নবী নয়। তারপর জাহ্নবী তার ব্যাগ থেকে সুন্দর সুন্দর কাপড় বের করে কখনো ইনোসেন্ট গার্ল, কখনো আবার অ্যাটিটিউড গার্ল সেজে তার সামনে চলে যায়। তবে কোনোভাবেই তাকে সে পাত্তা দিচ্ছিল না। রাতের বেলায় আমরা দেখতে পাই সে অনেক একটি হট ড্রেস পরে তার সামনে চলে যায়, তাও লাইট অফ করে। তখন সে তার সামনে আসে আর লাইটগুলো জ্বালিয়ে দেয়। জুন কোনোভাবেই জাহ্নবীকে পাত্তা দিচ্ছিল না, এতে জাহ্নবীর অনেক খারাপ লাগে। সে তো একদম রাগে আত্মহারা হয়ে যায়। তখন সে আবারও তার ওই বান্ধবীকে কল করে, যে কিনা তার অ্যাসিস্ট্যান্ট প্লাস ম্যানেজার সব কিছুই ছিল। তার বান্ধবী মোদি তাড়াতাড়ি তার কাছে চলে আসে আর বলে, কি হয়েছে? তখন সে মোদিকে বলে, আমার একটি কাজ করে দিতে পারবে? তুমি ওর বন্ধুর কাছ থেকে সব তথ্য আমাকে এনে দিতে পারবে? তারপর মোদি চলে যায় তার বন্ধুর সাথে দেখা করার জন্য।
তখন তাকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি এখন কিছুই বলতে পারবো না। যখন আমি ঠাল্লি হয়ে যাব তখন আমাকে যে কোনো প্রশ্ন তুমি করতে পারো। ভিকির এই উল্টাপাল্টা কথা শুনে সে কিছুই বুঝতে পারে না। বলে, আমি জানি তুমি আমাকে কেন রেখেছো, সরি বলার জন্যই রেখেছো তাই না? সাথে আমার বন্ধুর তথ্য সব কিছুই আমি বলে দিব। তারপর আমরা দেখতে পাই দুইজন টাল্লি হয়ে এক রুমে চলে আসে। সিন শিফট হয় সকালে। তারা দুইজন অবাক হয়ে যায় যেহেতু তারা একই বেডে ছিল। তাদের মধ্যে উল্টাপাল্টা কিছু হয়নি তো? ভিকি তখন মনে মনে ভাবে মোদিকে গিয়ে বলবে, আমি তোমার সব দায়িত্ব নিব, এই বিষয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তখনই আমরা মোদিকে দেখতে পাই, তার ফোনে তার ম্যানেজারের কল আসে। তার ম্যানেজার তাকে বকাঝকা করে বলে, তোমাকে না বলেছি এই নিউজটা যাতে না ছড়ায়, তাহলে নিউজ ছড়ালো কেন? তারপর সে রেডি হয়ে এখান থেকে চলে যায়। তখন ভিকি কিছু বলতেই যাবে, সে বলে ফেলে যে আমাদের মধ্যে কাল রাতে কিছুই হয়নি, এই বিষয় নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তারপর সে তাড়াহুড়া করে এখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা ওই কো-অ্যাক্টরকে দেখতে পাই। তার কাছে অন্য একটি অ্যাক্টর চলে আসে আর জিজ্ঞাসা করে, তোমার আর জাহ্নবীর মধ্যে কিছু নেই তো? তখন সে বলে, না, আমার আর জাহ্নবীর মধ্যে আসলেই কোনো সম্পর্ক নেই। এদিকে জাহ্নবী যখন হসপিটালে ছিল তখন তার কাছে তার বান্ধবী মোদি চলে আসে। তাকে বলে, তোমার সম্পর্কে এইসব কী সব চড়াচ্ছে? তুমি কি না ওই ছেলেটির সাথে ডেটে গিয়েছিলে তোমার কো-অ্যাক্টরের সাথে? তখন সে বলে, আরে না, তেমন কিছু না। ও যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ওকে অনেক মানুষ ডিস্টার্ব করছিল। তার ফ্যান ফলোয়াররা তাকে ঘিরে ধরেছিল, তাই ওকে লিফট দিয়েছিলাম, তাছাড়া আর কিছুই না। তখন মোদি বলে, আচ্ছা, এইসব আমি সামলে নিব, এই বিষয়গুলো নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তবে আজকের পর থেকে সতর্ক থাকো। তখন সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি জুনের সম্পর্কে কোনো তথ্য পেয়েছো? তখন সে খুব ভালো করেই জানে যে তথ্যর কি হয়েছিল, তাই সে কিছু বলতে পারে না। অন্যদিকে আমরা ওই কো-অ্যাক্টরটিকে দেখতে পাই। কো-অ্যাক্টরটির নাম ছিল জাভেদ। জাভেদ যখনই জাহ্নবীর সাথে দেখা করতে আসে তখন সে তার বন্ধুর সাথে কথা বলছিল। তার বন্ধু বলে, তোরা যখন একসাথে দাঁড়াবি তখনই আমি তোদের একটি পিকচার উঠিয়ে নিব, আর এটা আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিব। সব কিছু জুন শুনতে পারে, তাই সে প্ল্যান করে জাহ্নবীর সাথে তাকে দেখা করতে দেয় না। জাহ্নবী এখান থেকে যাওয়ার চেষ্টা করে। তখনই আমরা ওই জায়গায় একটি স্পাইডার দেখতে পাই। জাহ্নবী ওই স্পাইডারটিকে ধরে বারবার তাকে ভয় দেখানোর চেষ্টা করছিল। জুন যেহেতু এইসবে ভয় পেত তাই সে অনেক ভয় পেয়ে যায়। তখনই এখানে একজন নার্স চলে আসে আর তাদের সম্পর্কে একটু ভুল ধারণা নিয়ে নেয়, তাই তারা এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আমরা জাহ্নবীকে দেখতে পাই। তার রুমে গেলে সে জাভেদকে দেখতে পায়। জাভেদকে জিজ্ঞাসা করে, কেমন আছো তুমি? আমাদের সম্পর্কে অনেক ভুল তথ্য ছড়িয়েছে, তাই আমাদের দেখা না করাটাই উত্তম ছিল। তুমি আমার সাথে দেখা করতে না আসতে তাহলেই ভালো হতো। তারপর সে তাকে বলে, দেখো, আমাদের সম্পর্কে অনেক পজিটিভ ধারণাও মানুষের আছে, তাই তো তুমি পজিটিভ কমেন্টগুলো পড়তে পারো। তাকে যখন ফোনটি দেওয়া হয় তখন সে নেগেটিভ কমেন্টগুলোই বেশি পড়ছিল, কারণ সে পজিটিভ কিছু তার চোখেই লাগছিল না। তারপর আমরা ডক্টর জুনকে দেখতে পাই। ডক্টর জুন জাহ্নবীকে বলে, তুমি সুস্থ আছো তাই বাসায় চলে যাও। তখন সে কোমর ব্যথা, মাথা ব্যথার এইসব অ্যাক্টিং করতে শুরু করে। ডক্টর বলে, তোমাকে ওষুধ দিয়ে দিচ্ছি, তুমি সুস্থ হয়ে যাবে। তখন সে মনে পড়ে যায় তার বান্ধবীর কথা, জালাস ফিল করাতে হবে তাই না? সে তাই জাভেদকে বলে, আমার হাত ব্যথা করছে, প্লিজ আমাকে একটু খাবার খাইয়ে দিবে? তারপর জাভেদ তাকে খাবার খাইয়ে দেয়। এতে সত্যি জুন অনেক জেলাস ফিল করে। জুন চলে যাওয়ার পর জাহ্নবী নিজের হাতে খাবার খায় আর জাভেদকে এখান থেকে তাড়িয়ে দেয়। রাতের বেলায় আমরা একজন লেডিকে দেখতে পাই যে কিনা হসপিটালের ভিতরে ঢুকে। জাভেদ তা ভালো করেই লক্ষ্য করে। মেয়েটি আসলে জাহ্নবীর কাছে এসেছিল। জাহ্নবীকে দেখার পরই সে জাহ্নবীর উপর ময়লা পানি ফেলে দেয়। এটা দেখে জুন অনেক রেগে যায়, সিকিউরিটি ডেকে মেয়েটিকে তাড়িয়ে দেয়। তখন সে বলে, তুমি জাভেদের কাছ থেকে দূরত্ব বজায় রাখো। এখানে তারা বুঝতে পারে জাভেদকে নিয়ে এই ঝামেলাটি হয়েছে। তখন এখানে জুন জাহ্নবীকে বলে, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে না গেলে তোমার সাথে আমি এঙ্গেজমেন্ট ভেঙে দিব। তখন জাহ্নবী অনেক কষ্ট পায়। সে বলে, এটাই তোমার লাস্ট কথা তাই না? তখন জুন এখান থেকে চলে যায় আর পরের সিনেই আমরা জাহ্নবীকে দেখতে পাই। সে একদম রেডি হয়ে এখান থেকে চলে যাওয়ার জন্য বের হয়। সে এসে জুনকে বলে, তুমি যেহেতু জানতে আমি তোমার ফিয়ন্সে, তাহলে কেন আমার সাথে খারাপ ব্যবহার করলে? আমার সাথে তো চাইলেই তুমি ভালো ব্যবহার করতে পারতে। তখন জুন বলে, যেহেতু আমাদের এঙ্গেজমেন্ট ছিল তাহলে তুমি কেন এঙ্গেজমেন্টে যাওনি? জাহ্নবী বলে, এঙ্গেজমেন্টে যাওয়ার জন্যই বের হয়েছিলাম, তবে রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে আমি যেতে পারিনি। তবে তুমিও তো যাওনি, তুমি তোমার কাজকেই বেশি ইম্পর্ট্যান্ট দাও তাই না? তাই তুমি আমাকে ইম্পর্ট্যান্ট দিতে পারলে না। আর এখন তুমি এঙ্গেজমেন্ট ভাঙার কথা বলছো, তাহলে তো আমি বুঝতে পারলাম যে তোমার মায়ের বা আমার তোমার কাছে কোনো ভ্যালু নেই। একথা বলে সে এখান থেকে চলে যায়, তাকে নির্দয় বলে গালি দিয়ে।
তারপর আমরা দেখতে পাই সে যখন হাঁটতে শুরু করে তখন তার হিল ভেঙে যায়। হিল ভাঙার কারণে সে অনেক ব্যথা পায়। জুন তাকে ধরতে আসলে সে এখান থেকে খালি পায়েই বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পর সে কান্না করে আর ওই কথাগুলো মনে করতে থাকে। হসপিটালে তার সাথে যে ঘটনা ঘটেছিল। দরজায় নক করলে সে দরজা খুলে জুনকে দেখতে পায়। জুনকে দেখে দরজা বন্ধ করে চোখের পানি মুছে আবারও দরজা খোলে। জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার। জুন একদম সরাসরি বাসায় ঢুকে লাইটগুলো অন করে দেয়। তারপর তাকে কিছু জুতা পরতে বলে। জুতা পরার পর সে তাকে রুমে এনে তার পায়ে মলম লাগিয়ে দেয়। এতে জাহ্নবীর অনেক ভালো লাগে। তখন জাহ্নবী জিজ্ঞাসা করে আচ্ছা তাহলে তুমি কি কোনো রিলেশনে আছো? তখন সে বলে না, যদি রিলেশনে থাকতাম তাহলে এঙ্গেজমেন্ট করতাম না। তখন জাহ্নবী বলে আমার নামে তো অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, তুমি কি এইসবে বিশ্বাস করো? তখন সে বলে না, আমি বিশ্বাস করি না। জাহ্নবী তাকে কফির অফার করলে সে কফি খেতে চায় না। জাহ্নবী কফি আনার জন্য গেলে জুন এই ফাঁকি দিয়ে এখান থেকে চলে যায়। তখন জাহ্নবী বলে ভাই না বলে খেয়ে যায় রে ভাই, আমাকে একটু ভাইও বলে যেতে পারতো। তারপর আমরা জাহ্নবীকে দেখতে পাই যে কিনা তার বান্ধবীর সাথে দেখা করার জন্য চলে যায়। তার বান্ধবীর কাছে হেল্প চাইলে তার বান্ধবী তাকে হেল্প করতে রাজি হয় না। তার বান্ধবীকে সে বলে ভিকির সাথে কথা বলতে। এখানে আমরা জানতে পারি যে জাহ্নবী যেই বাসায় থাকতো ওই বাসার নিচতলায় ভিকি নামের ওই ছেলেটি থাকতো। জাহ্নবীকে তার বান্ধবী তাড়িয়ে দেয়। তারপর সে নিচের তলার লোকটিকে বলে এইভাবে শব্দ করা বন্ধ করো, তোমার শব্দে মনে হচ্ছে পুরো দুনিয়া উল্টে যাবে।